বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা। We express our gratitude to the government for the extra security measures they put in place in the diplomatic zone. অত্যন্ত আশাবাদী যে তাদেরকে ধরা সম্ভব হবে, খুঁজে বের করা সম্ভব হবে এবং তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। পরপর কয়েকটি খুনের ঘটনায় দেশ জুড়ে বাড়ানো হলো নিরাপত্তা। গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন অপরাধ বিজ্ঞানীদের। এখানে উদ্বেগ উৎকণ্ঠা হওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে। পুলিশকে আমাদের সবসময় নতুন চ্যালেঞ্জ আসে এবং সেই চ্যালেঞ্জ আমরা অত্যন্ত সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে, দক্ষতার সাথে আমরা সেগুলি মোকাবেলা অতীত করেছি, এবারও করব। এতগুলো ঘটনা হয়েছে, কারা সেটার সাথে জড়িত সেই ব্যাপারে তো কোনো প্রতিবেদন কিংবা কোনো তথ্য আমাদের সামনে আপনারা হাজির করতে পারছেন না। সুতরাং আমরা তো অবশ্যই বলবো যে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাপানি নাগরিকের লাশ গ্রহণের জন্য রংপুর মেডিকেলে গেল দেশটির প্রতিনিধি দল। হস্তান্তরের বিষয়টি পরিষ্কার নয়। হত্যা মামলায় বিএনপি নেতা রাশেদুন নবী 10 দিনের রিমান্ডে। ধর্মমতের বিরোধ সহ কয়েকটি বিষয় মাথায় রেখে খিজির খান হত্যার তদন্তে নেমেছে পুলিশ। ব্যক্তিগত শত্রু ছিল না দাবি পরিবারের। চলতি বছরে 7% প্রবৃদ্ধি অর্জনের আশাবাদ প্রধানমন্ত্রীর। বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান। এবং রাজধানীতে অভিযান চালিয়ে 50 লাখ পিস ভেজাল ও অনুমোদনহীন শিশু খাদ্যদ্রব্য জব্দ। 6 লাখ টাকা জরিমানা অনাদায়ে মালিক সহ 3 কর্মকর্তাকে 2 মাসের জেল। বিদেশি নাগরিক হত্যার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে কূটনীতিকদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিকেলে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই বাংলাদেশকে সতর্ক করেছিল বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে কূটনীতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বৈঠকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল। 1 সপ্তাহের ব্যবধানে 2 বিদেশি নাগরিক খুন। ঘটনার আগে পরে পশ্চিমা বেশ কটি দেশ বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করে, জানায় উদ্বেগ আর উৎকণ্ঠা। এই অবস্থায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার একদিনের ব্যবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে ব্রিফিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধিদের। দুপুর নাগরাতেই রাষ্ট্রীয় অতিথি ভবনে একে একে যোগ দেন রাষ্ট্রদূতরা। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। স্বীকার করেন আগেই যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল বাংলাদেশ সরকারকে। সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। আসলে তো যারা এইসব করে তারা কিন্তু ওই বলে একটা করে আরেকটা, হয়তো বললো যে এই জায়গাতে আমরা আক্রমণ করি, কিন্তু করলো আরেক জায়গায়। তো এইভাবেই তারা অপারেট করে। রাষ্ট্রদূতরা নিশ্চিত থাকতে পারেন যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, এবং শুধু ঢাকা নয়, শুধু ডিপ্লোম্যাটিক এরিয়া না, বারিধারা, গুলশান, বনানী নয়, সারা দেশে যেখানে বিদেশিরা আছেন সেই জায়গাগুলো সহ অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক বিদেশি কাজ করেন। তাদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যা করার দরকার আমরা সবই করছি। বাংলাদেশ সরকার বিদেশিদের নিরাপত্তায় গুরুত্ব দেয় বৈঠকে কৃতজ্ঞতা জানান কূটনীতিক কোরের ডিন রবার্ট গিবসন। দুই বিদেশি নাগরিক হত্যার প্রেক্ষাপটে এদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। সন্ত্রাসবাদ একটি অভিন্ন সমস্যা, তাই একে প্রতিহত করতে দরকার সমন্বিত পদক্ষেপ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা
হয়েছে, দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। As my Prime Minister said, মোট ৪৫টি দেশের রাষ্ট্রদূত যোগ দেন মঙ্গলবারের এই বৈঠকে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশে আইএস কিংবা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব অস্বীকার করা হলেও কূটনীতিকরা বলছেন জঙ্গিবাদ যেহেতু একটি বৈশ্বিক বিষয়, তাই এটি দমনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাপানি নাগরিক হোসে কুনিওর মরদেহ গ্রহণ করতে জাপান সরকারের 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখন রংপুরে অবস্থান করছেন। রাত 8:15টার দিকে এই 4 সদস্য রংপুর মেডিকেল কলেজের মর্গে প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী কুনিওর মরদেহ পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবিশঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এর আগে বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি অতি গোপনীয়তা রক্ষা করে রংপুরে আসেন। তারা হোসে কুনিওর হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রাম পরিদর্শন করেন। এরপর তারা পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করে লাশ হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। তবে লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। গত শনিবার সকাল 10:30টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কুনিও। এদিকে রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেফতার বিএনপি জেলা কমিটির সদস্য রাশেদুন নবী বিপ্লব এবং হোসে কুনিওর ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবির হীরাকে 10 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। শনিবার জাপানি নাগরিক কুনিও নিহতের পর এই 2 জন সহ 4 জনকে আটক করেছিল পুলিশ। আজ তাদের এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে দুপক্ষের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মুন্না নামের এক রিকশা চালক, ভাড়া বাসার মালিক এবং যে বাড়ির সামনে হত্যাকাণ্ডটি ঘটে সেই বাড়ির মালিককে আটক করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুন নবী সোহেলের ভাই এবং জেলা কমিটির সদস্য রাশেদুন নবী বিপ্লবকে আটক করা হয়েছিল। বিএনপি নেতা রাশেদুন নবী বিপ্লব 1997 সালে চট্টগ্রাম লাভ লেনের অ্যাপোলো পেট্রোল পাম্পে ডাকাতি ও ম্যানেজারকে হত্যা মামলারও আসামি। বিদেশি হত্যার সাথে বিএনপি নেতাদের জড়ানো দৃষ্টি অন্যদিকে ফেরানোর নামান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দলকে সংগঠিত করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। 2 জন বিদেশি নিহত হয়েছে, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তাদের এই হত্যার সুযোগে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা, এটা আবার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার নামান্তর। আমরা স্পষ্ট জানতে চাই যে তারা কি দেশে রাজনীতি করতে দেবেন অন্য মানুষকে, নাকি আর কাউকে রাজনীতি করতে দেবেন না। আসল উদ্দেশ্য হলো বিএনপির কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া আর তরিকুল ইসলামের মতো নিবেদিত রাজনীতিবিদদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। এছাড়া 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে না পারায় গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিজ্ঞানীরা। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত কর্মপরিকল্পনা নেয়ারও তাগিদ দেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানের কূটনৈতিক পাড়ায় 28 সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার রেশ কাটতে না কাটতেই 3রা অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোসে। এই অবস্থায় জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কটি পশ্চিমা দেশ বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে। বাংলাদেশে নির্ধারিত ক্রিকেট সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। পুলিশ মহাপরিদর্শক বলছেন, দেশে থাকা সব বিদেশি নাগরিকের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন তারা। বিদেশিদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছি। করণীয় হচ্ছে যে সমন্বিত কর্ম পরিকল্পনা, এবং আপনাকে অ্যাসেস করতে হবে যে কারা এটা করছে এবং হুমকিটা কত বিস্তৃত। এখানে উদ্বেগ উৎকণ্ঠা হওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে, পুলিশকে আমাদের সবসময় নতুন চ্যালেঞ্জ আসে এবং সেই চ্যালেঞ্জ আমরা অত্যন্ত সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে, দক্ষতার সাথে আমরা সেগুলি মোকাবেলা অতীত করেছি
এবারও করব। পুলিশ প্রধান আরো বলেন, 2 বিদেশি নাগরিক হত্যা মামলা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তারা। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। তবে 1 সপ্তাহে তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় গোয়েন্দাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষকরা। যে সমস্ত ক্রিমিনালরা আমরা সাসপেক্ট করছি যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাদের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি। যারা অতীতে বিভিন্ন কিলিং মিশনে ছিল, এখন বের হয়ে তারা ভাড়ায় বিভিন্ন গোষ্ঠী কর্তৃক ভাড়ায় হত্যাকাণ্ড ঘটে থাকে, এই ধরনের কিছু তালিকাও আমাদের কাছে আছে, সেগুলি নিয়ে আমরা কাজ করতেছি। এতগুলো ঘটনা হয়েছে, আপনার একটাতে ব্যর্থতা থাকতে পারে, দুইটাতে থাকতে পারে, কিন্তু আপনি তো দেখছি যে দেশি বিদেশি কোনো ঘটনাতেই আপনি কারা সেটার সাথে জড়িত, সেটা কোনো ব্যক্তি নাকি ব্যক্তিবর্গ নাকি গোষ্ঠী, তার সাথে আন্তর্জাতিক কারো যোগসাজশ আছে কিনা, সেই ব্যাপারে তো কোনো প্রতিবেদন কিংবা কোনো তথ্য আমাদের সামনে আপনারা হাজির করতে পারছেন না। সুতরাং আমরা তো অবশ্যই বলবো যে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি আরো বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সব ধরনের প্রভাবমুক্ত অবস্থায় কাজ করতে দেওয়ার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ধর্মমতের বিরোধ সহ কয়েকটি বিষয় মাথায় রেখে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুপুরে সাংবাদিকদের এই কথা জানান ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপকমিশনার। খিজির খানের সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না বলে দাবি করেছে তার ছেলে। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খিজির খানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। খিজির খান হত্যার ঘটনায় বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। মহানগর পুলিশের গুলশান জোনের উপকমিশনার জানান, মতাদর্শগত পার্থক্যের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এটা আসলে কোনো পারিবারিক দ্বন্দ্ব থেকে হয়েছে কিনা, অথবা অন্য কোনো তার সম্পত্তিগত বিষয় হয়েছে কিনা, অথবা অন্য কোনো ধর্মীয় মতবিরোধ কিংবা মতাদর্শের কারণে হয়েছে কিনা, এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে আমাদের তদন্তে বিবেচনা হয়েছে। পূর্ব রাজাবাজার এবং গোপীবাগে দুটো ঘটনা আগে ঘটেছিল, সেই ঘটনার সাথে এই ঘটনার আসলে মিল রয়েছে কিনা সেটাও আমাদের তদন্তের বিবেচনায় রয়েছে, এবং পারিপার্শ্বিক সার্বিক বিষয় বিবেচনাপূর্বক যদি এরকম কিছু দেখা যায় সেটা আমরা গভীরভাবে আমাদের সার্বিক তদন্তের বিবেচনা আমরা সেটা আনব। অপরদিকে খিজির খানের ছেলে আশরাফুল ইসলাম জানিয়েছেন, তার বাবার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। আপনারা কাউকে সন্দেহ করতে পারছেন না? সন্দেহ করার মতন কাউকে পাচ্ছি না। জানতে আসছে কেউ কেউ যে আপনাদের মতাদর্শ কি, তারা যা শুনছে আব্বার কাছ থেকে শুনে খুশি হয়ে চলে গেছে। এরকমই সবসময় আমরা দেখে আসছি, দ্বন্দ্ব কারোর সাথে হয়নি কখনো। ওরা প্রথমে দুজন আসছিল তিনতলায় আসছিল, আব্বা ওদেরকে দরজা খুলে দিয়ে বলছেন যে আপনার দোতলায় যান। ওরা দোতলায় গেছে, দুজন গেছে, আব্বা দোতলায় নাচেন আমাদের ভিতরে সিঁড়ি দিয়ে। তারপরে বাকি 4 জন আসছে, ওই 4 জনের কথা আব্বা জানতেন না। মরদেহ ময়নাতদন্ত শেষে দুপুরে তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় খিজির খানের মৃত্যু হয়েছে। খিজির খানের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একটা পাই, আমরা যেটাকে ডাক্তারি ভাষায় কাট থ্রোট উন্ড বলি। ইয়ার 7.5 ইঞ্চি দৈর্ঘ্যের এবং 2 ইঞ্চি প্রস্থের ছিল, এবং গলার সম্মুখের সমস্ত অঙ্গই এটা কেটে ফেলছে। বড় রক্তনালী কাটা যাওয়ার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের কারণে উনি মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর মধ্যবাড্ডায় নিজ বাসায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আন্তরিকভাবে কাজ করছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা শিক্ষকদের। জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন করতে পারবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% অর্জন সম্ভব হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখায় সম্প্রতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মাননা আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশকে উৎসাহ যোগাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সকালে একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মন্ত্রী পরিষদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের সমর্থন সেটা আমরা পেয়েছি, যে কারণে আজকে এই যে অর্জনগুলো তো আমার না, আপনাদের সকলে
আর এটা তো আমি উৎসর্গ করে দিয়েছি বাংলাদেশের জনগণকে। তো আমি আপনাদেরও ধন্যবাদ জানাই যে যে সহযোগিতা আপনারা করে যাচ্ছেন, কারণ আমার একটাই তো লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, বাংলাদেশের আত্মসহযোগী উন্নতি করা। কারণ আমরা স্বাধীন জাতি, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। মানুষের যে মৌলিক চাহিদা, আমরা বস্তু বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলি ব্যবস্থা করতে চাই। আমি মনে করি এটা আমার একটা কর্তব্য, দেশের জন্য, জাতির জন্য। বৈঠকে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় চলতি অর্থ বছরে জিডিপি লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য থাকবে আমরা যে 7% প্রবৃদ্ধি নির্দিষ্ট করেছি, এবার আমরা সেটা অর্জন করব। এটা ঠিক যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গ্যাপ পূরণ বেশ কঠিন কাজ, কারণ এবার যেহেতু আমাদের 6-5 আমরা এসে গেছি, কাজে এখানে আমাদের কিন্তু 7 গুলা বেশ কঠিন, কিন্তু এই কঠিন বা অসাধ্য সাধন করতে বাঙালিরা পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের একনেক সভায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী খনন প্রকল্প সহ মোট ২,৪৭৫ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যেখানে সবচেয়ে বড় প্রকল্প 4 টায়ার জাতীয় ডাটা সেন্টার স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকারও বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিকেলে রাজধানীর একটি হোটেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তর সিটি কর্পোরেশনের সমন্বয় সভায় একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ডিএমপি কমিশনার ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা সিসিটিভি জোনগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে পরিচালনার অনুরোধ জানান। তাদের মতে পুরো শহরকে সিসি ক্যামেরার সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা গেলে অপরাধের পরিমাণ শতকরা 90% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, অবশ্যই যেসব এলাকায় সিসিটিভি আছে প্রত্যেক বাড়ির মালিক, অফিসের স্বত্বাধিকারী, প্রত্যেকটা অফিসের মালিক আমরা অনুরোধ করব যে আপনারা সিসিটিভি লাগাবেন, অবশ্যই সেটা রাস্তাকে কভার করতে হবে। বিপরীত বিভাগগুলো আছে, ডিপ্লোম্যাটিক অফিসগুলো আছে, হাই কমিশনগুলো আছে, এখানে যাতে মেইন রাস্তা কভার হয়, আমাদের অফিসারদের দায়িত্ব দিয়েছি এটা দেখার জন্য, সবার সাথে আলোচনা করে এই কাজগুলো আমাদের করতে হবে। সব সোসাইটিগুলো নিয়ে আমরা একটা সিকিউরিটি টিম করতে পারি কিনা। আমরা ডিএনসিসি থেকে আমরা একটি কন্ট্রোল রুম করব। সেই কন্ট্রোল রুম থেকে আমরা এক পর্যায়ে 2 বছরের মধ্যে ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তাঘাট, বাড়িঘর পর্যন্ত যেন দেখা যায়, কন্ট্রোল করা যায়, ট্যাক্স রেভিনিউর আন্ডারে সেই জায়গা পর্যন্ত যেতে চাই এবং আগামী বছর আমাদের এই কন্ট্রোল রুমটা হবে। রাজধানীর তেজগাঁওয়ে একটি খাবার তৈরির কারখানায় অভিযান চালিয়ে 50 লাখ পিস ভেজাল ও অনুমোদনহীন শিশু খাদ্যদ্রব্য জব্দ করেছে র্যাব। ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানাটিকে 6 লাখ টাকা ও অনাদায়ে মালিকসহ 3 কর্মকর্তাকে 2 মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব খাদ্য শিশুদের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন অভিযানে অংশ নেয়া বিএসটিআই কর্মকর্তা। তবে অনুমোদনহীন খাদ্য বাজারজাত করা হয়নি বলে দাবি কারখানাটির মালিকের। থরে থরে সাজানো শিশুদের নানা পদের লোভনীয় খাবার, চকলেট, লিচি সহ 26 ধরনের শিশু খাদ্য উৎপাদন করা হয় তেজগাঁওয়ের রেভেন ফুড কোম্পানিতে। তবে এর মধ্যে 18 ধরনের খাদ্য বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে তৈরি করা হলেও বাকি পণ্যগুলো নিয়মের তোয়াক্কা না করেই তৈরি করে আসছিল কারখানাটি। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব 2-এর একটি দল কারখানাটিতে অভিযান চালায়। পরে সেখানে বিএসটিআই এর কর্মকর্তারা উপস্থিত হয়ে যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের অর্ধকোটি পিস অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য জব্দ করে। অনুমোদন ছাড়া এসব খাদ্য উৎপাদনের দায়ে কারখানাটিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। যে ফ্লেভারগুলো ব্যবহার করছে, আপনি দেখেন যে লিচির ফ্লেভার দিচ্ছে, ম্যাঙ্গোর ফ্লেভার দিচ্ছে, আমরা এটাও জানি না যে এখানে কোন ফ্লেভারটা দিচ্ছে, এটা কি আলটিমেটলি এটা হেলথ হ্যাজার্ড তৈরি করার মতো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড দিচ্ছে নাকি ফুড গ্রেড দিচ্ছে। যেহেতু এটা লাইসেন্স নাই, আমরা ধরে নিতে পারি যে এটা ভেজাল এবং এটা মানবদের জন্য ক্ষতিকর। তাদেরকে বিএসটিআই আইনে আমরা 6 লক্ষ টাকা জরিমানা করেছি বিভিন্ন পণ্যের, মোট বিভিন্ন ব্যক্তিকে অনাদায়ে প্রত্যেকে 2 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং একই সঙ্গে মার্কেটিং করছে এই মালামালগুলো আমরা 4 তলা পুরাটা স্টক গোডাউন জব্দ করা হয়েছে। লাইসেন্সগুলো রিনিউ করে নাই বা অনেকগুলো আছে আপনার লাইসেন্সগুলো আপনার অন দা ওয়ে, মানবদেহের জন্য তো অবশ্যই ক্ষতিকর। তবে যে 8 ধরনের খাদ্য জব্দ করা হয়েছে তা এখনো বাজারজাত করা হয়নি বলে দাবি করেছে কারখানাটির মালিক। ওইটা আসলে আমরা জাস্ট ফর স্যাম্পল, নট মার্কেটিং এর জন্য এটা আমরা এখনো প্রোডাক্টটা তৈরি করিনি, কিন্তু
স্যাম্পল হিসেবে ওখানে ছিল, এই হিসাবে ওনারা পাইছে। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে সব ভেজাল খাদ্য উৎপাদনে কারখানাটি বিরত থাকে বলেও জানায় কর্তৃপক্ষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা করে সুষ্ঠু সমাধান দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে সচিবালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে শিক্ষকদের ক্লাস চালিয়ে যাওয়ার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। এদিকে এ মাসের মধ্যে দাবি আদায় না হলে আগামী মাস থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত 7 সেপ্টেম্বর মন্ত্রিসভায় 8ম জাতীয় বেতন স্কেল অনুমোদনের পর পদমর্যাদা এবং বেতন বৈষম্যের সমস্যা নিরসনে ক্লাস বর্জন সহ আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ। এ সময় শিক্ষামন্ত্রীর কাছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে একটি বেতন কমিশন গঠন সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেন। বৈঠক শেষে ফেডারেশনের নেতারা বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান। চলতি মাসের মধ্যে সব দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন শিক্ষকরা। যেহেতু আমাদের মর্যাদার অবনমন হয়েছে, যেটি হলো সবচেয়ে বড় ইস্যু, সেজন্য আমরা নভেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা লাগাতার ধারাবাহিক কর্মসূচি দেওয়ার জন্য শিক্ষকদের মধ্যে থেকে আমাদের উপরে চাপ আছে। দাবি দেওয়াগুলো যদি মেনে নেওয়া হয় আমাদের ঘোষিত সময়ের মধ্যে, তাহলে তো আমরা খুবই খুশি। কমিশনটা করে দিলে প্রসেসটা শুরু হয়ে যাবে, তাহলে আর আমাদের কারোর সাথে কোনো ধরনের আপনার কম্পিটিশনে বা কোনো তুলনাতে যেতে হয় না। এই মাসের মধ্যে কিছু না হয় তখন তো আমরা হয়তো কঠোর কর্মসূচি মানে লাগাতারে না গিয়ে আমাদের উপায় থাকবে না। শিক্ষকদের বেতন কাঠামো সংক্রান্ত সমস্যার সমাধানে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটিতে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমাদের শিক্ষকদের মর্যাদা, ইজ্জত, সম্মান এটাই সব থেকে বড় 1 নম্বর, টাকাটা 2 নম্বর। এই বিবেচনাটা আমরা একসাথে মিলে আলোচনা করছি। মাননীয় অর্থমন্ত্রী ফিরে আসবেন, তিনি সভাপতি আসলেই সভা টাকা হবে এবং সেই সভা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব, আগায় যাব। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালু রাখার পাশাপাশি শিক্ষকদের আন্দোলন থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। ক্লাস যেন অব্যাহত থাকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে বৌদ্ধ ধর্মীয় ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ও দক্ষিণ এশিয়ায় বুদ্ধিস্ট ভ্রমণ এলাকাগুলোর সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্তকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে পর্যটন মন্ত্রণালয়। 27 ও 28 অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে UNWTO ও সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেলে রাজধানীর হোটেল অবকাশে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রধানদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রধানগণ ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশের পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। বাংলাদেশে অন্যতম বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে এটিকে আমরা পরিচিত করব এবং সেটি আমরা সমানভাবে আগামী দিনে সেটি সেলেবল প্রোডাক্ট হিসেবে এনশিওর করব। 500-এর মতন একাডেমিশিয়ান থেকে শুরু করে, রিসার্চার থেকে শুরু করে, আমাদের বাংলাদেশের পার্টিসিপেন্ট থেকে শুরু করে, বিভিন্ন ফেইথ গ্রুপ থেকে শুরু করে তারা এখানে অংশগ্রহণ করবেন এই কনফারেন্সে। 15 দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি যে আপনাদের মিডিয়ার কোঅপারেশন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। মিডিয়া আমাদেরকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবে। নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ 2 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সকালে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এ আদেশের ফলে 3রা নভেম্বর মির্জা ফখরুলকে নাশকতার এ 3 মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। এর আগে এ 3 মামলায় মির্জা ফখরুলকে 6 সপ্তাহের জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। পরে জামিনের মেয়াদ আরও বাড়ানো হয়। ভূমধ্যসাগরের লিবীয় উপকূলের কাছে 6টি নৌযান থেকে কমপক্ষে 1800 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা।
ইতালির 3টি, ব্রিটেন ও আয়ারল্যান্ডের 1টি করে জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে ইতালি। উদ্ধারকৃতদের এরই মধ্যে উপকূলবর্তী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে এবছর 5 লাখেরও বেশি অভিবাসন প্রার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-17 ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ খেলতে সকালে ঢাকায় এসেছে ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অনূর্ধ্ব-17 ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে 4টি 3 দিনের ম্যাচ খেলবে সিএবি অনূর্ধ্ব-17। কমাস আগে পশ্চিমবঙ্গ সফর করে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 ক্রিকেট দল। এবার ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে সিএবি অনূর্ধ্ব-17 ক্রিকেট দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানানো হয় বিসিবির পক্ষ থেকে। সফরে মোট 4টি 3 দিনের ম্যাচ খেলবে সিএবি অনূর্ধ্ব-17 দল, যার প্রথম দুটি বিকেএসপিতে এবং শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রংপুরে। 7 অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। আর বাংলাদেশ সফরে এসে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সফরকারীরা। পাশাপাশি সিরিজে ভালো ফলাফল করতে চায় সিএবি অনূর্ধ্ব-17 দল। ভালো সিকিউরিটি, অনেক হেল্প করে, অনেক প্রোটেক্ট করেছে আমাদের। যে সিচুয়েশন আমাদের মোরলেস কাছাকাছি, তো আমাদের কাছে এই সিকিউরিটি তো অতটা প্রবলেম নেই। আমরা অনেকবার আগে এসেছি, আমাদের মানে বাংলাদেশটি যখন করছি এরকমভাবে আমাদের দেখাশোনা করেছে, তো আমাদের এই নিয়ে কোনো দ্বিধাবোধ আমাদের ছিল না যে এখানে আসলে সিকিউরিটির কোনো প্রবলেম নেই। আমাদের মনে হয় এটা সেকেন্ড ভালো কম্পিটিটিভ ক্রিকেট হলে এদের মধ্যে বেটার হবে, এবং যা যে সার্ফেসে খেলে বিভিন্ন সার্ফেসে খেললে এই বয়সে শিখতে পারবে না। দর্শক, রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা। জাপানি নাগরিকের লাশ গ্রহণের জন্য রংপুর মেডিকেলে গেল দেশটির প্রতিনিধি দল। হস্তান্তরের বিষয়টি পরিষ্কার নয়। হত্যা মামলায় বিএনপি নেতা রাশেদুন নবী 10 দিনের রিমান্ডে। ধর্মমতের বিরোধ সহ কয়েকটি বিষয় মাথায় রেখে খিজির খান হত্যা তদন্তে নেমেছে পুলিশ। ব্যক্তিগত শত্রু ছিল না দাবি পরিবারের। চলতি বছরে 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ প্রধানমন্ত্রীর। বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান। এবং রাজধানীতে অভিযান চালিয়ে 50 লাখ পিস ভেজাল ও অনুমোদনহীন শিশু খাদ্যদ্রব্য জব্দ। 6 লাখ টাকা জরিমানা, অনাদায়ে মালিক সহ 3 কর্মকর্তাকে 2 মাসের জেল। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।